আসসালামু আলাইকুম। আজকে তোমাদের পড়াচ্ছি যে ঘন বস্তু দেখি এই চ্যাপ্টারটা। মানে ঘন বস্তু কোন জিনিসগুলো, যে জিনিসগুলো বা যে বস্তু কোনোটা স্থান দখল করে থাকে বা জায়গা দখল করে থাকে তাই হলো ঘন বস্তু। যেমন তোমাদের ক্লাসে বেঞ্চ একটা জায়গা দখল করে রয়েছে, সেটা তাহলে একটা ঘন বস্তু। তোমার ব্ল্যাকবোর্ডটা দেওয়ালের কিছুটা অংশ জুড়ে রয়েছে বা জায়গা দখল করে রয়েছে, তাহলে ওটা একটা ঘন বস্তু। চক, সেও একটু মাত্র জায়গা হলেও দখল করে আছে, তাহলে এগুলো হলো ঘন বস্তু। তাহলে ঘন বস্তু এরা হলো ত্রিমাত্রিক। যে কোনো ঘন বস্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে, তাহলে তাদের বলা হলো ত্রিমাত্রিক। তিনটে মাত্রা আছে তাই এদের বলা হয় ত্রিমাত্রিক। এবার ঘন বস্তু নয় কিরকম কিরকম জিনিস। ঘন বস্তু নয় কোনগুলো, যেগুলো মান, অভিমান, রাগ, হাঁচি, এ সমস্ত জিনিস এইগুলো কোনো জায়গা দখল করে থাকে না। এইগুলো হলো এগুলো ঘন বস্তু নয়। আগের যে ভিডিওটা ছিল তাতে আমি প্রত্যেক ঘন বস্তু কিরকম কি আকারের হয় তা আমি দেখিয়েছিলাম, এখানে আর দেখাচ্ছি না। বইয়ের পেজ নাম্বার 190 দেখো, প্রথমে রয়েছে একটি আয়তঘন। আয়তঘন মানে মনে করো একটা ইটের যে ওখানটা একটু খেবড়ো মতো থাকে, ওইখানটাও মনে করো ওই পাশের দিকগুলোর মতো সমতল। তাহলে ইটের কটা সমতল রয়েছে, ইটের গুণে যদি দেখো, ইট বা তোমার পেন্সিল বক্স, যদি পেন্সিল বক্স একদম ঠিক যদিও হ্যাঁ আয়তঘন, কিন্তু ওখান থেকে একেবারে ঠিক তল কটা বুঝতে পারবে না। একটা ইটের কটা তল বা একটা আয়তঘনকের ঘনকের তল হচ্ছে 6টা, প্রান্তিকী বা ধার হলো 12টা, আর কটা শীর্ষবিন্দু কোনটা কোনটা মিলেছে দেখো, 3টি তল মিলেছে অথবা 3টি ধার গিয়ে যেখানে মিলেছে সেটাই হয়ে গেল শীর্ষবিন্দু। আবার যদি দুটো তল একসঙ্গে মিলিত হয় তাহলে কি পাওয়া যায়, একটা রেখা পাওয়া যায়। দেখো দুটো তল মিলিত হয়েছে, যখন দুটো পাশাপাশি তল যখন মিলিত হয়েছে তখন একটা রেখা পাওয়া গেছে। সরল রেখাও হতে পারে, বক্ররেখা হতে পারে। এখানে আয়তঘনের ক্ষেত্রে সরল রেখা পাওয়া যাচ্ছে। এবার তলগুলো কি ধরনের, একটা আয়তঘনের তলগুলো নিশ্চয়ই সমতল হওয়াই উচিত, তবে আয়তঘন হবে, না হলে অন্য নাম হয়ে যেত। সরি, এগুলো বলার আগে আমাকে আর একটা জিনিস বলতে হবে, একটা হচ্ছে সুষম ঘনবস্তু আর একটা হচ্ছে অসম ঘনবস্তু। ঘনবস্তু, সুষম ঘনবস্তু কোনগুলো, এই যে যেগুলো নির্দিষ্ট আকার, সামঞ্জস্যপূর্ণ আকার আয়তন রয়েছে, সেইগুলো হলো সুষম ঘনবস্তু। আর যেগুলোর উপরিতলগুলো এবড়ো খেবড়ো, সেগুলোকে বলা হয় অসম ঘনবস্তু। যেমন ভাঙা কোনো জিনিস। আর সুষম ঘনবস্তু এখানে কোনগুলো, আয়তঘন বা সমকোণী চৌপল একে বলা হয়। আর কি কি রয়েছে, গোলক রয়েছে, কোণ বা শঙ্কু রয়েছে, বেলন বা চোঙ রয়েছে, অর্ধগোলক রয়েছে। গোলকের অর্ধেকটাই হলো অর্ধগোলক রয়েছে। এই সমস্ত জিনিসগুলো রয়েছে। দেখো তোমাদের বইতে পেজ নাম্বার 190-তে যেগুলো রয়েছে সেটাই বলছি। সমকোণী চৌপল দেখলে, সমকোণী চৌপল বা আয়তঘন এই তলগুলো উঁচু নিচু নয়, তাই এগুলো হলো সমতল।
কিন্তু ভাঙা পাথরের উপরিতল উঁচু নিচু, তাই একে বলা হয় বক্রতল। উঁচু নিচু তলকে বলা হয় বক্রতল। আর তলের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। যে তল কেবলই বেঁকে বেঁকে যায় তাকে বলা হয় বক্রতল, আর যে তল বেঁকে যায় না, সমানভাবে যে চলে, তাকে বলা হয় সমতল। তো সমতল কাকে বলে এটার অ্যাকচুয়াল সংজ্ঞা কিন্তু এটা নয়, যেটা তোমাদের জ্যামিতি বই রয়েছে সেখান থেকে একটু দেখে এখানে পড়বে। তোমাদের জ্যামিতি বইয়ে আমি অনেক কিছু দিইনি, তো তোমরা জ্যামিতি বই থেকে পড়বে, যেটা তোমাদের পাতলা মতো জ্যামিতি বই রয়েছে সেখান থেকে পড়বে। আর এইগুলো মানে সেখান থেকে পড়বে বলতে কি, এইখানের যে কোশ্চেনগুলো রয়েছে, ধরো এই বক্রতল সমতল এই হিসাবে এই সমস্তগুলো দেখো, অন্যান্য চ্যাপ্টারগুলো আমি দেখতে বলিনি। এরপর দেখো ঘনক রয়েছে। ঘনকের কি, প্রত্যেক দিকটা এক একটা দিক বা এক একটা তল, এখানেও প্রত্যেকটা তল সমতলই হবে এবং প্রত্যেকটা তল দেখতে বর্গক্ষেত্রাকার। ঘনকের যে দুটো পাশাপাশি তল রয়েছে, এই একটা তল আর এই একটা তল পাশাপাশি তল রয়েছে, সেটা পরস্পরের 90 ডিগ্রি কোণে নত থাকে। ঘনকের উদাহরণ কি, ঘনক যেমন লুডোর ছক্কা রয়েছে, তারপর রুবিক্স কিউব যেটা তোমাদের অনেকে মেলায় সেটা রয়েছে। এর তল সংখ্যা কত? আয়তঘনের মতো এরও তল সংখ্যা কিন্তু একই হবে। ও ক্ষেত্রে প্রতিটা তল ছিল আয়তাকার, আর এই ক্ষেত্রে প্রতিটা তল আয়তাকার নয়, বর্গাকার। তাছাড়াও সমস্ত কিছু তো এক, তলগুলো 90 ডিগ্রি কোণে নত, আর এখানেও তাই তলগুলো 90 ডিগ্রি কোণে নত, সেজন্য একে বলা হয় সমকোণী চৌপল। প্রত্যেকটা তল সমকোণে রয়েছে। আয়তঘন এর জন্যই বলা হচ্ছে, কারণ প্রত্যেকটা তল আয়তাকার, সেজন্য আয়তঘন বলা হয়েছে। আর ঘনক মানে, আর এখানে তল আয়তাকার বলা হচ্ছে না, এখানে বর্গাকার। এর ধার সংখ্যা কটা? নিশ্চয়ই আয়তঘনের মতো ঘনকেরও ধার সংখ্যা হবে, ধার বা প্রান্তিকী সংখ্যা 11টা, শীর্ষবিন্দু 8টা থাকবে। এইগুলো শীর্ষবিন্দু, এই যে এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এইভাবে শীর্ষবিন্দু রয়েছে। শীর্ষবিন্দু 8টা রয়েছে। তল বা প্রান্তিকী রয়েছে 12টা, তল রয়েছে 6টা আর প্রান্তিকী রয়েছে 12টা। তলগুলোর ধরন কিরকম? প্রত্যেকটা তল সমতলই হবে। ফুটবলের কটি তল রয়েছে? ফুটবলের একটি মাত্র তল রয়েছে, যে তলটা হচ্ছে বক্রতল। কেবলই বেঁকে বেঁকে যায়, সেজন্য এটা বক্রতল। এই তলটা আয়তঘনের তলের মতো নয়, সেজন্য এটার নাম হলো বক্রতল। ফুটবলের যে আকারের ঘনবস্তুটা, ফুটবলের আকার, এই শেপটাকে বলা হয় গোলক। ফুটবলের কোনো শীর্ষবিন্দু নেই তোমরা দেখতে পাচ্ছ, আর প্রান্তিকী বা ধারও নেই। ফুটবলের একটি মাত্র তল রয়েছে, আর এই তলটা কি? বক্রতল। তারপর দেখো অর্ধগোলক। যদি গোলকটাকে কেটে দেওয়া হয়, এই বলটাকে যদি কেটে দেওয়া হয়, হাওয়া তো বেরিয়ে যাচ্ছে, এটা তো নিরেট নয়। তো মনে করো একটি পেয়ারা, ধরো পেয়ারা বা লেবু, তাকে গোলক হিসাবে যদি ধরো, তখন পেয়ারা বা লেবুটাকে মাঝ বরাবর যদি কাটা হয়, তখন কি পাওয়া যাবে? একটা মাঝ বরাবর একটা তল পাওয়া যাবে, আর একটা এই বক্রতল পাওয়া যাবে, একটা সমতল পাওয়া যাবে, আর একটা বক্রতল পাওয়া যাবে। তাহলে এই যে নিরেট মানে কি? একদম ফাঁপা নয়। ফাঁপা মানে নিশ্চয়ই বোঝো, এটা ফুটবলের ভেতরটা ফাঁপা, হাওয়া দিয়ে পূর্ণ থাকে। আর নিরেট মানে গোটাটা সলিড জিনিস দিয়ে ভরা থাকে। সলিড মানে কঠিন জিনিস দিয়ে ভরা থাকে। তাহলে একটা পেয়ারার ভেতরটা তো ফাঁপা নয়, কঠিন কোনো জিনিস দিয়ে ভরা থাকে। তাহলে নিরেট অর্ধগোলকের কটা তল? একটা বাইরের তল আর একটা ওই সমতল। এই বাইরের যে তলটা আছে সেটাই কেবলই বেঁকে যায়, সেজন্য ওটা বক্রতল, আর একটা পাবো সমতল। গোলকের উদাহরণ তোমরা দিতে পারবে ফুটবল, এমনি খেলার বল। অর্ধগোলকের উদাহরণ তোমরা দিতে পারবে বাটি,
এই সমস্ত জিনিসগুলো দিতে পারবে। কাটা পেয়ারার অর্ধেকটা অংশ, এগুলো হলো সব অর্ধগোলকের উদাহরণ। কাটা লেবুর অর্ধেক অংশ, এগুলো হলো অর্ধগোলকের উদাহরণ। অর্ধগোলকের তল সংখ্যা কটা? দুটো। তলের ধরন হচ্ছে একটা সমতল একটা বক্রতল। গোলকের উদাহরণ আমি বললাম, গোলকের তল সংখ্যাও বললাম একটি, আর গোলকের তলের ধরনও বললাম যে বক্রতল। আইসক্রিমের কোণ, তাতে কটা সমতল দেখা যাচ্ছে আর কটা বক্রতল দেখা যাচ্ছে। আইসক্রিমের যে কোণ, একে বলা হয় শঙ্কু। এর যে নাম, এটা হলো শঙ্কু। এই শেপের বা এই আকারের যে সমস্ত ঘনবস্তু আমরা দেখতে পাবো তাদের সবাইকে বলবো শঙ্কু। তো শঙ্কুর ইংরাজি কথা হলো কোণ। তাই আইসক্রিমের কোণ বলা হচ্ছে। আইসক্রিমের কোণে কটি সমতল কটি বক্রতল রয়েছে? এই যে একটি তল অবশ্যই বেঁকে বেঁকে যায়, এটা বেঁকে বেঁকে যাবে, তাহলে এটা আমরা দেখতে পাবো একটি বক্রতল রয়েছে। আর একটি সমতলে যে উপরের দিকে যে তলটা রয়েছে এটা একটি সমতল। তাহলে দুটো তল রয়েছে, একটি সমতল আর একটি বক্রতল। এই রকম আইসক্রিমের কোণ বা শঙ্কু এরকম কোন কোন জিনিস দেখতে পায়? বরের টোপর কিছুটা এরকম ধরনের দেখতে, যদি এটাকে উল্টানো হয় তাহলে বরের টোপর কিছুটা এরকম দেখতে। মোচার যদি খাবার মোচা বা কলার মোচা যেগুলো, সেগুলো যদি উপরিভাগটা কেটে নেওয়া হয় তাহলে এরকম পাওয়া যাবে। ধানের মড়াইয়ের উপরের অংশ এরকম পাওয়া যাবে। পেন্সিলের কাটা ছোলা অংশ, তার উপরিভাগটা এরকম পাওয়া যাবে। শঙ্কুতে ধার বা প্রান্তিকী এখানে হয় না, এখানেও ধার বা প্রান্তিকী নেই। কটি তল রয়েছে বলে দিলাম। শীর্ষবিন্দু একটি কোণ, এই যে শীর্ষবিন্দু একটা রয়েছে, একটা শীর্ষবিন্দু রয়েছে। তারপর এরকম একটা কোটো, মুখ বন্ধ যদি কৌটো হয় তাহলে এটাকে বলা হয় শঙ্কু। শঙ্কুর কটা বক্রতল আর কটা সমতল রয়েছে? আমার যেমন এখানে পেনের একটা মার্কার রয়েছে, সেটা এই যে একটা শঙ্কু বা বেলনাকার, বেলা যায় এরকম বেলনির মতো, বেলনার মতো, তাহলে এটা হচ্ছে শঙ্কু বা বেলনাকার। তাহলে এর কটি তল রয়েছে শঙ্কুর? আমরা দেখতে পাচ্ছি এই একটাই বক্রতল রয়েছে, আর এই দিকে একটা সমতল আর এই দিকে একটা সমতল থাকবে। মোট দুটো সমতল, দুই প্রান্তে দুটো সমতল, আর একটা এই যে একটা তল বক্রতল, এই তলটা পাবো। মোট তাহলে তল কটা? দুটি সমতল ও একটি বক্রতল। প্রান্তরেখা কটা? প্রান্তরেখায় যে দুটো প্রান্তরেখা রয়েছে, একটা এই বরাবর উপরে গোল আর এই একটা নিচে এই বরাবর একটা গোল রয়েছে, এটা কিন্তু বক্ররেখা। প্রান্তরেখাটা এখানে বক্র, আর এখানেও তাই হবে, একই হবে। আমি এখানে বলেছিলাম যে প্রান্তরেখা হয় না, যদিও এইভাবে ধরা হয় না, বক্র রেখাগুলোকে ধরা হয় না, তো সেজন্য বললাম যে এর প্রান্তরেখা হয় না বলেছিলাম। তো একটি প্রান্তরেখা হবে সেই হিসাবে ধরতে গেলে। যদি বক্ররেখা হিসেবে ধরা যায় তাহলে ওটাকে বলা হবে এর একটি প্রান্তরেখা রয়েছে, আর এর দুটি প্রান্তরেখা রয়েছে, এই একটা গোল আর এই একটা গোল হিসাবে নিচেই থাকলো। এটাকে বলা হয় চোং বা বেলনাকৃতি বস্তু বা বেলন। এরকম কয়েকটা উদাহরণ তোমরা দিতে পারবে। কোনো বাড়িতে ফাঁকা কৌটো বা পেন্সিলের না ছোলা, যখন পেন্সিলটাকে ছোলা না হয় তখন যেটা পাওয়া যায় সেই পেন্সিল, এই সমস্ত জিনিস এগুলো হলো নিরেট চোঙের উদাহরণ। কি কি উদাহরণ এখানে দেওয়া আছে? কৌটো আছে, পাইপ আছে, এগুলো হলো চোঙ। তো নিরেট চোঙ কোনগুলো? এর ভেতরটা পুরোপুরি, এর বাইরেটা যদি লোহা থাকে ভেতরটাও লোহা দিয়ে যদি ভরা থাকে, একেবারে ভরা, হাত ঢোকানোই যাবে না সেরকম, বা কোনো কিছু রাখাই যাবে না সেরকম জাতীয় হলো, সেটাকে বলা হয় নিরেট। আর এটা একটা, তারপরে পেজে যেটা আছে ফাঁপা চোঙ। ফাঁপা চোঙ মানে ভেতরে কোনো কিছু জিনিস রাখা যাবে, ফাঁপা। ফাঁপা চোঙের ক্ষেত্রেও উদাহরণ ওই কৌটো পাবে। তল সংখ্যা কত? নিশ্চয়ই তল সংখ্যা একই হবে। তলের ধরনগুলো কীরকম তাও একই লিখবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ পিরামিড। পিরামিডের ভূমিটা কি? পিরামিডের ভূমি কোনো সময় চতুর্ভুজ হতে পারে, যে ভূমি মানে এটা চতুর্ভুজও হতে পারে, ত্রিভুজও হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে। তাহলে পিরামিডের
ভূমি বলা যায় না। এর পার্শ্বতলগুলো সবকিছু দেখতে পাচ্ছ, সেটা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। আর পার্শ্বতলগুলো প্রত্যেকটা ত্রিভুজ আকার। পার্শ্বতলগুলো কি? সবকটা সমতল। পিরামিডের মোট তল কটা রয়েছে? এক্ষেত্রে গুণে দেখবে, মিশরের পিরামিড যেরকম হয় সেক্ষেত্রে দেখবে, না হলে পিরামিডের আকার আকৃতি নিচেটা পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, এরকম হতে পারে। যে পিরামিডের ভূমিটা দেখতে পাবো ত্রিভুজাকার তাকে বলা হয় চতুস্তলক। চতুস্তলক এই কারণেই বলা হয় কারণ এর নিচে একটি তল রয়েছে, পাশগুলোতে তিন দিকে তিনটি রয়েছে, মোট 4টি তল, সেজন্য এর অপর নাম হলো চতুস্তলক। এর তলদেশে কি রয়েছে? একটা ত্রিভুজ রয়েছে, তলদেশে ত্রিভুজাকার ক্ষেত্র, এবং পার্শ্বতল কটি? তলদেশ একটি এবং পার্শ্বতলে একটি, পার্শ্বতলগুলো 3টি তল। চতুস্তলকের প্রত্যেকটা তলে কিন্তু ত্রিভুজাকার ক্ষেত্র। তাহলে পিরামিডের যদি উদাহরণ দেয় তাহলে বলতে পারবে যে মিশরের পিরামিড, সেটা একটা পিরামিডের উদাহরণ। এবার পিরামিড আমরা যদি পিরামিডের ভূমিটা না বলা থাকে, আমরা তাহলে ঠিকভাবে শীর্ষবিন্দু কটা, তল কটা, প্রান্তিকী কটা আমরা ঠিকঠাকভাবে বলতে পারবো না। যখন তলদেশটা বলে দেয়া থাকবে, মনে করো এর তলাটা তো বলে দেওয়া আছে চতুস্তলকের ক্ষেত্রে, এর একটিমাত্র ভূমিতে তো একটিমাত্রই তল হবে, ভূমিতে যে তলটি রয়েছে সেটি হচ্ছে ত্রিভুজ আকার, তখন এটা হলো চতুস্তলক। তো সেক্ষেত্রে আমি বের করতে পারবো এর কটি তল রয়েছে মোট, 1 2 3, আর এর নিচে একটা 4টি তল রয়েছে। কটি প্রান্তিকী রয়েছে? 1 2 3 4 5 6, 6টি প্রান্তিকী রয়েছে। এই যে 1 2 3 দেখতে পাচ্ছি, 4 5 6, মোট 6টি প্রান্তিকী বা ধার রয়েছে। কটি তল রয়েছে? 4টি তল রয়েছে বললাম। শীর্ষবিন্দু কটা রয়েছে? এই একটা শীর্ষবিন্দু, এই একটা, দুটো, তিনটে, 4টি শীর্ষবিন্দু রয়েছে। তাহলে এক্ষেত্রে তোমরা ছকগুলো পূরণ করতে পেরে যাবে। এই যে ঘনবস্তুটা দেখতে পাচ্ছ, এই প্রথমেই এটা দেখতে পাচ্ছ, এই ঘনবস্তুটার নাম কি? আয়তঘন। কারণ প্রতিটা তল আয়তাকার এবং দুটি তল পরস্পরের সঙ্গে লম্বভাবে বা 90 ডিগ্রি আকারে আছে, তাই এটাকে বলা হয় সমকোণী চৌপল বা ঘনক, আয়তঘনক। পার্শ্বতল কটা? তোমরা এখান থেকে যখন কোনো আয়তঘনের পার্শ্বতল বা প্রান্তিকী যখন খুঁজে না পাবে, নিজে মনে মনে ভাববে, নিজের পেন্সিল বক্স বা কোনো একটা বাক্স, তার কটা তল, এই হিসাবে ভাবতে পারো, তাহলে ভুলটা আর আসতে পারে না। এই যে একটা এরকম শেপের একটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে প্রিজম। আমি প্রিজম আগে দেখাতে পারিনি, আমার কাছে নেই। এই পিরামিডের ক্ষেত্রেও প্রিজমের ক্ষেত্রেও যদি এই দুই প্রান্ত না বলে দেয়া থাকে, দুই প্রান্ত যদি ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, যে কোনো আকার হতে পারে, দুটো প্রান্ত একই হবে অবশ্যই। বলতে চাইছি যে অন্য আর একটা প্রিজম, এই যে একটা প্রিজম দেখতে পাচ্ছ, এটার এই যে তল দুটো, এই দুটো পঞ্চভুজ আকার। তাহলে প্রিজমের ওই ধারের তলগুলো আমাকে বলে দিতে হবে যে হয় ত্রিভুজ, না হলে পঞ্চভুজ আকার, এরকম বলে দিতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। তারপর যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেখো। ঘনক একটা বিশেষ ধরনের আয়তঘন, কারণ এই আয়তঘনর যদি এই যে তলগুলো, প্রত্যেক তলগুলো তো আয়তাকার, এই আয়তাকার তলগুলোকে যদি বর্গাকার করে দেওয়া হয়, তাহলেই তো আমরা একটা ঘনক পেয়ে যাব। তাহলে ঘনক একটা বিশেষ ধরনের আয়তঘন, গোলক নিশ্চয়ই নয়, শঙ্কুও নয়, বেলনও নয়। টোপরের আকৃতি আগেই বলে দিয়েছিলাম, টোপরের আকৃতি হচ্ছে শঙ্কু আকার, শঙ্কুয়ের মতো। ঘনবস্তুর মাত্রা হয় 3টি, সেটাও বলে দিয়েছি। আয়তঘন কি? এই দেখতে পাচ্ছ, এই শেপটা হচ্ছে আয়তঘন। তো আয়তঘন এখানে কোন উদাহরণটা হবে?
বাক্স নিশ্চয়ই আয়তঘনের উদাহরণ। একটি থামের আকৃতি চোঙের মতো হতে পারে। ঘনক নিশ্চয়ই হবে না, হতে গেলে আয়তঘন হতে পারে, কিন্তু চোঙের আকৃতি হবে। একটা থাম নিশ্চয়ই দেখে থাকবে, থাম চোঙ আকৃতি হয়। লুডোর ছক্কার আকৃতি কিরকম? লুডোর ছক্কা প্রথমেই বলেছি ঘনক। আয়তঘন একটা বিশেষ ধরনের কি? আয়তঘন আবার একটা বিশেষ ধরনের প্রিজম। কিন্তু এই যে প্রিজমের পার্শ্ব এই তলগুলো ত্রিভুজাকার, তা একটা এমনি প্রিজম বলা হচ্ছে। যে এই প্রিজমটার কিন্তু এই দুই দিকটা কিন্তু বর্গক্ষেত্র বা চতুর্ভুজ রয়েছে। এই প্রিজমটার ক্ষেত্রে এই দুটো তল, পার্শ্বর তলগুলো বা বিপরীত তলগুলো পঞ্চভুজাকার রয়েছে। তাহলে কোনোটা ক্ষেত্রে ত্রিভুজ, কোনোটা চতুর্ভুজ, কোনটা পঞ্চভুজ। কিন্তু যখন প্রিজমটার দুই পাশটা চতুর্ভুজাকার হয়েছে, তখন সেটা হয়ে গেল একটি আয়তঘন। তাহলে একটি আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম। শঙ্কুর তলদেশটা কিরকম হবে? শঙ্কুর তলদেশটা বৃত্তাকার ক্ষেত্র হবে, বৃত্তাকার ডিস্কের মতো। ত্রিভুজাকার নিশ্চয়ই নয়, বর্গাকারও নয়, আয়তক্ষেত্রাকারও নয়। একটি চোঙের কটা তল হবে? চোঙের 3টি তল হবে। এই যে চোঙের একটি বক্রতল আর দুই দিকে দুটো সমতল রয়েছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে তোমাকে উদাহরণটা জেনে নিতে হবে। উদাহরণটা যদি জেনে নাও তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। পরে এগুলো তো দেখতে পাচ্ছ, এগুলো করবে। আয়তঘনের প্রতিটা তল কিরকম? প্রতিটা তল জানো সমতল এবং পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি। আয়তঘন প্রতিটা তল পাশের সঙ্গে কত ডিগ্রি কোণে নত থাকে? আয়তঘনই হোক বা এমনি ঘন কি হোক, প্রতিটা তল তার পাশের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত থাকে। ঘনকের প্রতিটি তল কিরকম? সমতল এবং বর্গাকার। এটা যেমন সমতল এবং আয়তাকার, এটা সমতল ও বর্গাকার। ঘনকের দুটি উদাহরণ দিতে পারবে। গোলকের কটি তল থাকে? কটি কি তল থাকে? প্রিজমের পার্শ্বতলগুলো সবসময় কিন্তু আয়তাকার হবে। প্রিজম যে 3 ধরনেরই প্রিজম দেখালাম, তাতে কিন্তু পার্শ্বতলগুলো সবসময় এই যে আয়তাকার রয়েছে, এই আয়তক্ষেত্র একটা রয়েছে, এটাও আয়তক্ষেত্র আকার, এগুলো সব আয়তক্ষেত্র আকার, এই পাশ সাইডগুলো। তাহলে প্রিজমের পার্শ্বতলগুলো সবসময় আয়তক্ষেত্রাকার হবে। গ্লাস একটি কি ঘনবস্তু ভাববে? মার্বেল একটা কিরকম ঘনবস্তু? গোলকের কটা মাত্রা রয়েছে? গোলক যেহেতু একটা ঘনবস্তু, তাই ঘনবস্তুর 3টি মাত্রা হয়। সেক্ষেত্রেই আমরা লিখে দিতে পারবো যে গোলকের 3টি মাত্রা রয়েছে। প্রথম থেকে আরেকবার বলে দিই, ঘনবস্তু হচ্ছে দুরকম, একটা হচ্ছে সুষম ঘনবস্তু আর একটা হচ্ছে অসম ঘনবস্তু। সুষম ঘনবস্তুর মধ্যে এইগুলো পড়ছে যেগুলো আয়তঘন, ঘন, গোলক কিছু কিছু অংশে ভাগ করা যাচ্ছে। আর অসম এই যে ঘনবস্তুগুলো, এগুলো যেমন এবড়ো খেবড়ো জিনিস, একটা চেয়ার, এই সমস্ত জিনিস, ভাঙা কয়লার টুকরো, এই সমস্ত জিনিসগুলো তো কোনো একটা নির্দিষ্ট শেপের মধ্যে পড়ছে না বা আকারের মধ্যে পড়ছে না, সেহেতু এরা হলো অসম ঘনবস্তু। সুষম ঘনবস্তুর মধ্যে প্রথম যেটা আমি বলবো আয়তঘন বা সমকোণী চৌপল। আয়তঘন বা সমকোণী চৌপল কাকে বলে? যে ঘনবস্তু বা যে সুষম ঘনবস্তু প্রত্যেকটা তল হচ্ছে আয়তাকার এবং তলগুলো প্রত্যেকে একে অপরের সঙ্গে পাশাপাশি তলগুলো 90 ডিগ্রি আকারে অবস্থান করে, তাকে বলা হয় আয়তঘন। তলের সংখ্যা কটা? আয়তঘনের তল সংখ্যা নিশ্চয়ই জানো, 6টা তল হয়। তলগুলো কি প্রকৃতির? প্রত্যেকটা তল আয়তাকার ও সমতল। প্রত্যেকটা তল আয়তাকার ও সমতল। প্রত্যেকটা তল আয়তাকার এবং সমতল। আয়তঘনের শীর্ষবিন্দু কটা রয়েছে? যদি শীর্ষবিন্দু গোনা হয় তাহলে পাবে 8টা। তোমাদের বাংলায় সব হয়, তাই তো? শীর্ষবিন্দু 8টা। প্রান্তিকী বা প্রান্তরেখা হয় কটা হবে? গুণে দেখবে। প্রান্তরেখা বা ধার বা প্রান্তিকী ধারও বলা হয়।
তাহলে এর কটা ধার রয়েছে, সেটা হলো 12টা। আয়তঘনের কয়েকটা উদাহরণ হচ্ছে ইট, বাক্স, জ্যামিতি বাক্স, বই বা খাতা, এগুলো সব এক একটা সমকোণী চৌকোণ। এবার বলবো যে ঘনক। ঘনক কাকে বলে? তাহলে যে সুষম ঘনবস্তু প্রতিটা তল, অর্থাৎ 6টি তল রয়েছে, 6টি তল বর্গাকার এবং প্রতিটা তল পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি আকারে অবস্থান করে। পাশাপাশি তলগুলো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তাকে বলা হয় ঘনক। এখানে 6টি তল না বললেও চলছে, মানে সংজ্ঞার ক্ষেত্রে 6টি তল না বললেও চলছে, কারণ প্রত্যেকটা তলের ধরন এবং তাদের মধ্যেকার যে কোণ সেগুলো তো আমি বলে দিয়েছি, সেক্ষেত্রে আমার আর কটি তল বলা না বললেও চলবে। তারপর ঘনকের তল সংখ্যা নিশ্চয়ই 6টি তল হবে, আর এখানে প্রত্যেকটা বর্গক্ষেত্রাকার বা বর্গাকার তলগুলি এবং প্রত্যেকের বর্গাকার তলগুলো সমতল, বর্গাকার ও সমতল। প্রত্যেকটা তলই বর্গক্ষেত্রাকার এবং প্রত্যেকটা তলই সমতল। এখানেও শীর্ষবিন্দু একই হবে, প্রান্তরেখাও একই হবে। এখানে উদাহরণ কি হবে? লুডোর ছক্কা, যদি ঘনকের মতো কোনো বাক্স হয় তাও বাক্সও হতে পারে। তারপর আসছি গোলক। গোলকের কটি তল রয়েছে? গোলকের একটি মাত্র তল রয়েছে। গোলকের যে তলটা রয়েছে সেটা বক্রতল। গোলকের শীর্ষবিন্দু, এখানে শীর্ষবিন্দু বলা হচ্ছে না, শূন্য। প্রান্ত রেখা বা প্রান্তিকী তাও নেই। গোলকের উদাহরণ নিশ্চয়ই দিতে পারবে, ফুটবল, ক্রিকেট বল, এই বলগুলো গোলাকার। গোলক কাকে বলে? যে সুষম ঘনবস্তুর একটি মাত্র তল রয়েছে, সেই তলটি বক্রতল, তাকে বলা হয় গোলক। আমি তল সংখ্যা ও তলের ধরনটা হিসেবেই আমি বলে দিলাম। আর আমাকে প্রথম যেটা বলতেই হবে অবশ্যই, যে সুষম ঘনবস্তু, কারণ এরা ঘনবস্তুর মধ্যে পড়ছে আর সুষমর মধ্যে পড়ছে। তাহলে যে সুষম ঘনবস্তু একটি মাত্র তল রয়েছে এবং তলটি বক্রতল, তাকে বলা হয় গোলক। অর্ধগোলক কাকে বলে? যে সুষম ঘনবস্তুর একটি তল বা একটি তল বক্রতল আর একটি তল সমতল, এক্ষেত্রে কিন্তু শঙ্কুও বোঝাচ্ছে, কিন্তু একটি তলের আকারগুলো শুধুমাত্র বললে। আর যদি এইভাবে বলা হয় যে কোনো একটি গোলকের অর্ধেক অংশকে বলা হয় অর্ধগোলক, তাও হতে পারে। এই অর্ধগোলকের কটা তল রয়েছে? 2টি তল রয়েছে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। এক্ষেত্রে শীর্ষবিন্দু সংখ্যা কত? শীর্ষবিন্দু নেই, শূন্য। শীর্ষবিন্দু বলতে কোণা যেগুলো বোঝাচ্ছে, কোণাগুলো। এই যেমন এটাই যদি আয়তঘন হয়, তো এই যে কোণটা, এই কোণ মতো বেরিয়ে আছে এইটা, এখানে এরকম তো অর্ধগোলকেও নেই আর গোলকেও নেই। আর ধার বলতে আমি এই ধার, প্রান্ত রেখাটা বোঝাচ্ছি, প্রান্ত রেখা বা প্রান্তিকী। আর শীর্ষবিন্দু মানে এইটা বোঝাচ্ছি, এই যে একদম কোণাটা। আবার এখানে যে বলা হয়েছিল, একবার কোয়েশ্চেন করা হয়েছিল যে এই দুটো তল পরস্পরের সঙ্গে যদি মেশে, তাহলে কি, এই যে এই একটা তল এই একটা তল পরস্পরের সঙ্গে যখন টাচ করলো তখন কি তৈরি করলো? একটা সরল রেখা তৈরি করলো। দুটো সমতল
একটা সরল রেখা তৈরি করলো। বক্রতল হলে বক্ররেখা তৈরি করবে। তাহলে দুটি তল যখন মিলিত হয় তখন একটা রেখা উৎপন্ন হয়। শঙ্কু কি? শঙ্কু যে সুষম ঘনবস্তুর আকৃতিটা কিছুটা কাটা মোচার অগ্রভাগের মতো এবং যার একটিমাত্র সমতল আর একটি বক্রতল রয়েছে তাকে বলা হয় শঙ্কু। তাহলে শঙ্কুর তল সংখ্যা কটা? এখান থেকে পাওয়া গেল যে দুটি তল সংখ্যা দুটো। শঙ্কুর তলগুলো কিরকম? একটি সমতল আর একটা বক্রতল। যেটা সমতল তার শেপটা কিরকম? যে তলটা সমতল সেটা বৃত্তাকার হবে। কিন্তু শঙ্কুর কটা শীর্ষবিন্দু থাকে? শীর্ষবিন্দু একটাই শীর্ষবিন্দু থাকে। ওর যদি প্রান্তিকী বলা যায়, সেটা প্রান্তিকী ওই প্রান্ত রেখাটাকে যদি বক্র হিসেবে ধরা যায় তাহলে প্রান্তিকী একটা হবে, না হলে সরল রেখা হিসেবে যদি ধরা হয় তাহলে নেই ধরা হবে। শঙ্কু এর উদাহরণ হলো বরের টোপর, মোচার অগ্রভাগ ইত্যাদি। আমি অর্ধগোলকের এই প্রান্তিকীটা বলা হলো না। অর্ধগোলকেরও প্রান্তিকীটার ক্ষেত্রে এই শঙ্কুর মতোই হচ্ছে। ও প্রান্তিকীটা যদি বক্ররেখা যদি ধরা হয় তাহলে এটা প্রান্তিকী থাকবে। কিন্তু প্রান্তিকী বলতে প্রান্ত রেখা বলতে সরল রেখাই বোঝানো হয়, তো সেজন্য এখানে শূন্য দিয়ে দেওয়াটাই ভালো। অর্ধগোলকের উদাহরণ কি? কাটা পেয়ারা বা বাটি। তারপর চোঙ কাকে বলা হয়? যে সুষম ঘনবস্তুর একটি বক্রতল, দেখতে পাওয়া যাচ্ছে যে সুষম ঘনবস্তুর একটি বক্রতল রয়েছে আর এই যে দুটি সমতল রয়েছে বিপরীত দিকে, তাকে বলা হয় চোঙ। তাহলে চোঙের এখানে তল সংখ্যা এখানেই বলে দেওয়া হলো যে তিনটি তল রয়েছে, একটি বক্রতল আর দুটো সমতল। এই যে সমতলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমতলগুলো কি আকার? বৃত্তাকার, গোল গোল দেখতে পাচ্ছ, এটা হলো বৃত্তাকার। এক্ষেত্রেও শীর্ষবিন্দু নেই, শীর্ষবিন্দু 0 লিখে দিলে। প্রান্ত রেখা ওইভাবে ধরা হয় না, গোল মতো আছে, ওখানটা ড্যাশ দিয়ে দিলাম। চোঙের উদাহরণ পাইপ, কৌটো, এসব। প্রিজমের তল সংখ্যা কটা? যে প্রিজম হতে গেলে কি বললাম যে পার্শ্ব তলগুলো অবশ্যই আয়তক্ষেত্রাকার হবে। তাহলে যে সুষম ঘনবস্তুর পার্শ্বতলগুলো আয়তাকার এবং একটি ভূমি আর উপরিতল, মানে ভূমি আর উপরিতল ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার বা বহুভুজাকার হতে পারে, তাকে বলা হয় প্রিজম। প্রিজমের তল কটা সেটা তল সংখ্যা বলা যাবে না। যদি না আমরা ভূমি এবং উপরিতলটা যদি না বলি তাহলে প্রিজমের কটা তল আমরা বলতে পারবো না, সেক্ষেত্রে শীর্ষবিন্দুও বলতে পারবো না আর প্রান্তিকীও বলতে পারবো না। আর উদাহরণটা প্রিজম অথবা একটা বাক্সও কিন্তু একটা প্রিজমের মধ্যে পড়ছে। তাহলে আয়তঘন একটা প্রিজমের মধ্যে পড়ছে। আবার ঘনক কিন্তু এক ধরনের আয়তঘন এক ধরনের প্রিজম, আবার ঘনক এক ধরনের আয়তঘন। কারণ ঘনকের বাহুগুলোকে যদি আয়তাকার করিয়ে দেওয়া হয় তাহলে আয়তঘন হয়ে যাবে। তারপর পিরামিডের ক্ষেত্রেও এরকম, যদি ভূমির আকারটা না বলে দেওয়া থাকে, ত্রিভুজাকার চতুর্ভুজাকার যদি না বলে দেওয়া থাকে তাহলে তল সংখ্যাটা আমরা পাবো না। যদি বলে দেওয়া থাকে তাহলে কাউন্ট করে মনে মনে একটু লিখো।
প্রিজমের প্রত্যেকটা তল কিন্তু সমতল, পিরামিডেরও প্রত্যেকটা তল সমতল। পিরামিডের শীর্ষবিন্দু সংখ্যা, প্রান্তিকী সংখ্যা তখনই বলা যাবে যখন ওর ভূমিটা বলে দেওয়া থাকবে। মিশরের যদি পিরামিডটা হয়, অর্থাৎ যে পিরামিডের ভূমিটা চতুর্ভুজাকার, সেক্ষেত্রে কি হবে, তার তল সংখ্যা 1 2 3 4 আর নিচে একে 5টি তল হবে, 5টি তলই সমতল। আর উপরের তলগুলো ত্রিভুজাকার, নিচের তলটা চতুর্ভুজাকার। আমি সমতলই একেবারে লিখে দিলাম, কারণ প্রত্যেকটা তলই সমতল। এক্ষেত্রে শীর্ষবিন্দু সংখ্যা কটা পাবে? কোণ 1 2 3 4 5টি পাবে। এক্ষেত্রে আমি এখানে 5টা গোল করে রাখলাম, কারণ সব সময় হবে না। এই ক্ষেত্রে এই যে পিরামিডের ভূমিটা চতুর্ভুজাকার, তার প্রান্তিকী কটা হতে পারে বা ধার? 1 2 3 4, 4 8টি। উদাহরণ কি? পিরামিড, মিশরের পিরামিড এরকম দিলে। চতুস্তলকের কি উদাহরণ দেবো? এমনি সাধারণত ওরকম ভাবে কিছু হয় না। চতুস্তলকের তল সংখ্যা নিশ্চয়ই 4টি তল বলি চতুস্তলক নাম দেওয়া হয়েছে, 4টি তল। এবং প্রত্যেকটা তলের ধরন কি? প্রত্যেকটা তল সমতল আর প্রত্যেকটা তলই ত্রিভুজাকার। এর শীর্ষবিন্দু কটা? 4টি শীর্ষবিন্দু। প্রান্ত রেখা কটা? 1 2 3 4 5 6, 6টা প্রান্ত রেখা। সাধারণত উদাহরণটা দেয়া একটু অসম্ভব। এবার আর একবার বলে দিই, ঘনবস্তুর মাত্রা 3টি। তাহলে দ্বিমাত্রিক কিছু জিনিসের নাম বলি আমি। জিনিস নয়, দ্বিমাত্রিক হচ্ছে দুটি মাত্র মাত্রা রয়েছে। কার কার? মনে করো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। তার কি রয়েছে? দৈর্ঘ্য আর প্রস্থ। উচ্চতা তো থাকে না, আয়ত ঘনের থাকে, কিন্তু আয়তক্ষেত্রের তো থাকে না। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই সমস্ত যে দ্বিমাত্রিক যে চিত্রগুলো তোমরা বোর্ডে আঁকো, খাতায় আঁকো, সেইগুলো কিন্তু দ্বিমাত্রিক। একমাত্রিক কোণগুলো কার? একটি মাত্র মাত্রা রয়েছে, একটি রেখা, একটাই মাত্রা, শুধু দৈর্ঘ্য রয়েছে। সরল রেখা নিশ্চয়ই। আর কোনো মাত্রা নেই বা মাত্রাহীন হচ্ছে বিন্দু। বিন্দুর কোনো মাত্রা নেই। আসসালামু আলাইকুম, আজকের মতো এই পর্যন্তই।